আচ্ছা, পূর্বজন্ম বলে কি কিছু হয়? হয়তো হয়, হয়তো বা হয় না। অনেকে বিশ্বাস করেন, আবার অনেকে করেন না। আমিও বিশ্বাস করতাম না যদি না বর্ষার জীবনের ঘটনা শুনতাম। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো গল্প পূর্বজন্মের আতঙ্ক। গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। গল্পের সমস্ত কথা, নাম সব কিছুই কাল্পনিক, তাই গল্পটিকে অবশ্যই গল্পের ছলেই নেবেন। শুরু করছি আজকের গল্প। বর্ষা সবেমাত্র মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো, জিওগ্রাফিতে অনার্স। ভারী মিষ্টি একটা মেয়ে, সকলের সাথে খুব সহজেই মিশে যেতে পারে। লম্বা, ছিপছিপে গড়ন, চোখ দুটো টানা টানা, পাতলা ঠোঁট জোড়া, কোমর পর্যন্ত চুল তার। যেমন মিষ্টি দেখতে তেমনই মিষ্টি ব্যবহার। বাবা মায়ের একমাত্র মেয়ে সে। বাবা মায়ের বিবাহের অনেক দিন পর বর্ষার জন্ম হয়। অনেক ডাক্তার বৈদ্য দেখিয়ে ঠাকুর দেবতার মানত করে তবেই তার জন্ম। অনেক আদর যত্নেই বড় হয় বর্ষা। তার বাবা একজন বড় ব্যবসায়ী, মা হাউসওয়াইফ। ছোটবেলা থেকেই বর্ষা পড়াশোনায় খুব ভালো। ভালো স্কুল কলেজ থেকে পড়াশুনো করেছে সে। সব কিছুই ভালো, কিন্তু একটাই তার সমস্যা। যখন সে বছর 5 তখন থেকেই লাল রং দেখলে খুব ভয় পায়। লাল কোনো জিনিসই সে পছন্দ করে না। মেয়ের এই আতঙ্কে কোনোভাবেই ঘোচানো যায় না। এ নিয়ে বর্ষার বাবা মা ভীষণই চিন্তিত। অনেক ডাক্তার দেখিয়েছেন, এমনকি সাইকিয়াট্রিস্টেরও পরামর্শ নিয়েছিলেন, কিন্তু লাভ হয়নি কোনো কিছুতেই। শেষমেশ হাল ছেড়ে দিয়েছেন। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব মোটামুটি সকলেই একথা জানত, তাই সকলেই কম বেশি সতর্ক থাকতো এই ব্যাপারে। কয়েকবার কলেজে বন্ধুরা মজা করতে গিয়েছিল এ ব্যাপারটা নিয়ে, কিন্তু তাতে বর্ষা একেবারে উত্তেজিত হয়ে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। সেই থেকে এই ব্যাপারে কেউ মজা করতো না, এমনকি লাল রঙের নামও নিত না বর্ষার সামনে। অনেক লোক তাকে মানসিক রোগী বলেও মনে করতেন। দু একবার বর্ষার সম্বন্ধও এসেছিল, কিন্তু তার এই সমস্যার কথা সামনে আসতেই ভেঙে গিয়েছিল সম্বন্ধ। বর্ষার বাবা মা স্থির করেছিলেন, যেই মানুষগুলো বর্ষার সমস্ত সত্যটা জেনে মেনে নিয়ে তাকে মন থেকে গ্রহণ করবে, তাদের বাড়িতেই মেয়ের বিয়ে দেবেন। এমন একটি পরিবার পাওয়া গেল। হঠাৎই কেমন যোগাযোগটা হয়ে গিয়েছিল। ছেলে ইঞ্জিনিয়ার, খুবই ভালো ছেলে, বাবা মায়ের একমাত্র সন্তান। বাড়ির লোকও খুবই ভালো। বর্ষার সমস্ত কথাই ওনারা খুব সুন্দরভাবে বুঝেছিলেন এবং মেনেও নিয়েছিলেন। বিয়ের তোড়জোড় শুরু হলো জোর কদমে। কিন্তু যেদিন থেকে বিয়ের সব তোড়জোড় শুরু হলো, বর্ষার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। সে যেন ঘুমের মধ্যে বা অনেক সময় জেগে থাকা অবস্থাতেও দেখতে পেত কেউ বা কারা যেন একটি মেয়ের ওপর চরম অত্যাচার চালাচ্ছে। মেয়েটি বিয়ের সাজে, লাল টকটকে বেনারসি পরা, গায়ে গয়না, আর ওই হিংস্র মানুষরূপী পশুগুলো তার গায়ের গয়না ছিনিয়ে নিচ্ছে একটা একটা করে। তারপর ফাঁকা অন্ধকার রাস্তায় মেয়েটির গায়ে ও তার চারপাশে কেরোসিন ছেটাচ্ছে। তারপর আগুন জ্বালিয়ে দিচ্ছে। আগুনের লাল লেলিহান শিখায় মেয়েটা জ্যান্ত পুড়ছে।
চিৎকার করছে, প্রাণ ভিক্ষা চাইছে সকলের কাছে, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না। এই স্বপ্নটা দেখা মাত্রই ভয়ে চিৎকার করে ওঠে বর্ষা। তারপর থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সকলে জিজ্ঞেস করে কি হয়েছিল, কিন্তু বর্ষা কাউকে কিচ্ছু জানায় না। আসলে তার হবু বর সৌরভকে সে খুব ভালোবেসে ফেলেছে এই কদিনে। তার ভয় হয় এটা ভেবে যে আগের সম্বন্ধগুলোর মতো যদি তার এই সমস্যা বেড়েছে সে কথা জানতে পেরে সৌরভ বা তার পরিবারের লোকজন বিয়েটা ভেঙে দেয়। তাই সে কাউকে কিছুই জানায় না। এভাবেই চলতে থাকে সব কিছু। সামান্য ভয় পেয়েছে বা স্বপ্ন দেখেছে এটুকু ভেবে তার বাবা মাও তেমন মাথা ঘামান না। বিয়ের দিন এসে উপস্থিত। সেদিন বর্ষার শরীরটাও বেশ খারাপ লাগছিল। সারা দিনই প্রায় মাথাটা ঝিমঝিম করছে। তাও কাউকে কিচ্ছু টের পেতে দেয়নি বর্ষা। তুতে রঙের বেনারসিটা পরে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেল পার্লারের দিদিরা। সেজে গুজে যখন সে আয়নার সামনে দাঁড়িয়েছে নিজেকে দেখবে বলে, আয়নার ওপারে এসে যাকে দেখতে পাচ্ছে সেটা তার নিজের প্রতিচ্ছবি নয়, অন্য একটা মেয়ে, লাল রঙের বেনারসি পরা, গা ভর্তি গয়না। মেয়েটা যেন হাত বাড়িয়ে তাকে কিছু বলতে চাইছে, কিছু বোঝাতে চাইছে। আতঙ্কে চিৎকার করতে করতে বর্ষা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। বর্ষার বাবা মা ছুটে এলেন। ততক্ষণে বরযাত্রীও ঢুকে পড়েছে। সকলে কানাঘুষো শুরু করেছে। অনেকে তো আবার বর্ষাকে পাগল বলতেও ছাড়ছে না। কারো কোনো রকম বাজে কথায় কর্ণপাত না করে সৌরভ ও তার বাবা মা এবং বর্ষার বাবা মা সকলে বর্ষাকে নিয়ে ছুটলেন হসপিটালে। ডাক্তারবাবু জানালেন বর্ষা শারীরিক ও মানসিক দুভাবেই ভীষণ দুর্বল। তার জ্ঞান ফিরতে সময় লাগতে পারে। 24 ঘন্টার পর বর্ষার জ্ঞান ফিরল। সৌরভ তাকে আশ্বাস দিল যে বর্ষার যাই সমস্যা থাকুক না কেন সেটার সমাধান তারা সকলে মিলে করবে। তার ভয় পাবার বা ভেঙে পড়ার কিছু নেই। তার মনের সমস্ত কথা সে নির্দ্বিধায় বলতে পারে সকলকে। কিন্তু ডাক্তারবাবুর নিষেধ করার কারণে বর্ষাকে কেউ তেমন কোনো প্রশ্ন করল না। তাকে একটু সময় দিল সুস্থ হওয়ার। তারপর বাড়ি ফিরে বর্ষা সকলকে তার এই অদ্ভুতভাবে জেগে জেগে দেখা স্বপ্নের কথা জানালো। কিন্তু তার এই কথাগুলো কোনো মানেই কেউ খুঁজে পাচ্ছিল না। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিলেন কোনো এক জ্যোতিষীর কাছে যাবেন। শহরের একজন নামকরা জ্যোতিষীর কাছে ওনারা গেলেন বর্ষাকে নিয়ে, যিনি নাকি ভূত ভবিষ্যৎ সব কিছুরই পরিষ্কার ধারণা দিতে পারেন। তার কাছে বর্ষা তার মনের সমস্ত কথা, তার স্বপ্নের সমস্ত কথা জানাতে তিনি যা বললেন তা হলো এই যে পূর্বজন্মে বর্ষার বিবাহ স্থির হয়েছিল এক নামি দামি জমিদারের সাথে। বিবাহের রাতেই জমিদারের শত্রুপক্ষরা সেই জমিদারকে এবং তার পরিবারের লোকজনকে হত্যা করে বর্ষাকে তুলে নিয়ে যায়। তার ওপর অত্যাচার করে, মারধর করে, তার সমস্ত গয়না লুট করে তাকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারে। বর্ষার নতুন করে জন্ম হলেও পূর্বজন্মের আতঙ্ক, এই ভয়ঙ্কর স্মৃতি মস্তিষ্কে গেঁথে গেছে। তাই সে এখনও সেই স্বপ্ন জেগে হোক বা ঘুমিয়ে দেখে থাকে। শেষ হলো আজকের গল্প পূর্বজন্মের আতঙ্ক।
গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী গল্পটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালোবাসা। নমস্কার।